ভাবি দরজা বন্ধ করলেন কেন আজ? আমি তোকে একটা উপহার দেব। তাই তাই কি উপহার দেবে আমার প্রিয় ভাবিটা? তোকে এমন জিনিস দেব তুই কল্পনাও করতে পারবি না। তাই বুঝি? আমার ভাবি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে, তার জন্যই তো এই দিনটার অপেক্ষা। ভাবি তাহলে তাড়াতাড়ি দেন, আমার তো আর তর সইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? তার আগে বলো যেটা দেব সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এবার ভাবি তার কাপড় খুলতে শুরু করলো। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, ভাবি এটা কি করছেন? তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি, কেন তুই নিবি না? তাই বলে কাপড় কেন খুলছেন? আরে বা, কাপড় না খুললে কিভাবে দেব? ভাবি আপনি আসলে কি চাইছেন বলুন তো? আমি চাইছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি। না না ভাবি, এটা কখনোই হতে পারে না। আমি ওরকম ছেলে না। ভাবি আপনি ভালো করেই জানেন, আর এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এভাবে না, একটা বোনের মতন করে ভালোবাসি। আমি এত কিছু শুনতে চাই না তোর কাছ থেকে। তুই আমার ইচ্ছে পূরণ করবি কিনা বল না। ভাবি এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। আপনার যা করার আছে আপনি করেন। রাহুল, তুই কিন্তু ভুলে গেছিস, আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, আর না পেলে আমি সব কিছু ছাড়খাড় করে দিই। ভাবি আমি কোনো কিছুর ভয় করি না। আপনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন আমি এরকম কাজ কখনোই করব না, মরে গেলেও না। হ্যাঁ ঠিক আছে, আমি একটু আধটু খারাপ কাজ করি, তাই বলে আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না। চুপ, অনেক হয়েছে। আমি শেষবারের মতন বলতে চাই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কিন্তু ভালো করেই জানিস আমি যত ভালো তত খারাপ, আর তুই বোঝার চেষ্টা কর, এতে দুজনেরই ভালো। আমার সংসারটাও বেঁচে যাবে, আর তুই মজাও পাবি, আর তুই যখন চাইবি আমার কাছে আসবি, বাধা দেব না। ছি ভাবি ছি, আপনার এসব কথা বলতে এতটুকুই লজ্জা লাগছে না? আপনি সংসার বাঁচানোর জন্য এটা করছেন? ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, আর আপনি কি না? ছি, বাড়ির কেউ যদি এসব কথা জানতে পারে, আপনি তখন তার সামনে মুখ দেখাবো কি করে? ছি। আমি আর একটা কথাও না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে চলে আসলাম। আসলে আমার কিছু সহ্য হচ্ছে না এখন। আমার প্রিয় ভাবিটা আমার সাথে এরকম করতে পারল, আমার নিজেরই খুব লজ্জা হচ্ছে এখন। তিনি আমার নিজের ভাবি না, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। আমার কোনো ভাই নেই, তাই চাচাতো ভাই ভাবিদেরই খুব সম্মান দিই, নিজের মনে করি। কিন্তু আজ যা ঘটল, আমি নিজেকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসা টিকিয়ে রাখা কতটা কঠিন। তাই মেয়েদের খুব সম্মান করে চলি, আর এই সম্মান দেওয়াটা আমার ভালোবাসার মানুষটি আমাকে শিখিয়েছে। সেই ভালোবাসার মানুষটা আর কেউ নয়, সেও আমার নিজের চাচাতো বোন সোনিয়া। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি ভাবির এই চাওয়াটার কারণ কি। ভাবির বিয়ে হয়েছে 4 বছর হলো, এখনও তার কোনো বাচ্চা হয়নি। তিনি অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন, তবুও কাজ হয়নি। সমস্যাটা নাকি আমার ভাইয়েরই। তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। এখন সেই সম্পর্কটাতে ধীরে ধীরে ফাটল ধরছে, বেবি না হওয়ার জন্য। কিন্তু ভাবি চায় না সেই ফাটলটা আরও বড় হতে, তাই আমাকে হয়তো এভাবে নিয়ে গিয়ে এরকম করল। কিন্তু আমি এটা আশা করিনি ভাবির কাছ থেকে। বাসায় আজ কেউ নেই, সবাই গেছে বিয়েবাড়িতে। ভাবি আমাকে যেতে নিষেধ করেছিল, তাই আমিও যাইনি। এখন বুঝলাম ভাবি আমাকে কেন যেতে দিল না। আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে দারুণভাবে আঘাত করছে। আমি বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, ভাবি আমার সাথে এটা কি করলো, কেন করলো? তার সাথে থাকা এত ভালো সম্পর্কটা আজ শেষ হয়ে গেল। শেষ যদি এখানেই হতো, তবুও মনে হয় আমার জীবনটা ভালোই যেত। কিন্তু এই ঘটনাটা যে এত বড়ভাবে গড়াবে আমি বুঝতে পারিনি। বিকেলের দিকে বাবা, মা, চাচা, চাচি সবাই আসলো বিয়ের দাওয়াত খেয়ে। সবাই একসাথে বাড়ির বাইরে বসে গল্প করছে। বাড়ির ভিতর খুব গরম। আমিও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি মন ভালো করার জন্য। আর ভাবছি ভাবিকে ভালো কিছু একটা উপহার দেব, আর তাকে আবার নতুন করে বোঝাবো যে আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ ভুল, এটা হয় না। তার আর আমার সম্পর্কটা নতুন করে জোড়া লাগাবো, কিন্তু সেই সুযোগটা আর পেতে দিল না। এসব কথা ভাবতে ভাবতেই এমন সময় ভাবি কাঁদতে কাঁদতে আসলো। এসে সবার সামনে কিছু ছেঁড়া জামাকাপড় বের করে বলল, আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি। আমি নাকি তাকে বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব, আর যা যা মিথ্যে বলার ছিল সব বলে দিল। এদিকে সবাই তার কথা বিশ্বাস করে নিল। আমি বারবার বলছিলাম এসব মিথ্যে, এসব মিথ্যে, কিন্তু কেউ বিশ্বাস করল না। কিভাবেই বা বিশ্বাস করবে? বিশ্বাস না করার তো অনেক কারণ ছিল। তার মধ্যে একটি হলো, একদিন আমি বন্ধুদের পাল্লায় পড়ে একটা মেয়েকে ফিশিং করেছিলাম। তারপর মেয়েটি এসে আমার বাবাকে বলে দেয়। তখন থেকে আমি আব্বুর কালো তালিকায় পড়ে যাই।
আর তাছাড়া ভাবির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। ভাবির কাছে আমি প্রিয় ছিলাম, এটা বাড়ির সবাই জানত। আর সেই প্রিয় মানুষটা যদি এভাবে অভিযোগ করে, তবে কে না বিশ্বাস করবে? তাই ভাবির কথাগুলো আব্বু আম্মুর কাছে বিশ্বাস হয়ে গেল। আমি হাজারবার বললাম আমি এসব করিনি, উল্টে ভয়ে সব সত্যি বলে দিলাম। কিন্তু কেউ আমাকে বিশ্বাস করল না। ভাইয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। আব্বু আছে বিধায় আমাকে কিছু বলতে পারছে না বা মারতে পারছে না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার বলা কথাগুলো কেউ বিশ্বাসই করতে চাইছে না। অতঃপর বাবা এসে আমায় ঠাস ঠাস করে এলোপাথারি চড় মারতে লাগলেন। আমার মাথা ভন ভন করে ঘুরছিল, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আব্বু বললেন, আজ থেকে তুই আমার ছেলে না, এই মুহূর্তে আমার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যা। এসব ছেলেদের তো আর বাড়ি থেকে বের না করে দিয়ে পুলিশে দেওয়া উচিত, আবার অন্য কোনো মেয়ের ক্ষতি করবে। আমি ভাবতে পারিনি আব্বু এরকম একটা কথা বলবে। মুখ দিয়ে কথা বের না হওয়া সত্ত্বেও বললাম, বাবা আমি এসব করিনি। কে তোর বাবা? খবরদার, আমাকে আর বাবা বলে ডাকবি না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, না হলে এর ফল ভালো হবে না। কিন্তু এবার আমি বাবাকে ছেড়ে মায়ের কাছে গেলাম। মাও মুখ ফিরিয়ে নিল। আমি মনে মনে বলছি, মা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না? এভাবে চাচা চাচি ভাই বোন সবার কাছে গেলাম, সবাই মুখ ফিরিয়ে নিল। অবশেষে ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন? আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে। অতঃপর বাধ্য হয়ে রাস্তা ধরতে হলো। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, ভাবি এমনটা না করলেও পারত। তিনি তার ওয়াদা পূরণ করেই ছাড়লেন। তিনি আবার প্রমাণ করে দিলেন, তার চাওয়া না হলে তিনি সব কিছু ছাড়খাড় করে দেন। সামনে দেখতে পেলাম রাস্তার ধারে সোনিয়া দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেলাম। তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই তো আমাকে বিশ্বাস করি, তুই আমার আব্বুকে বোঝা না, আমি কিছু করিনি, বল না। বিশ্বাস? বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, যখন ভাবির সাথে তোর মেলামেশা দেখতাম, আর আজ তোর নিজের চোখে দেখলাম। এই পাগলি, তুই এসব কি বলছিস? বল না আমি এরকম না, বল না। তোর মতন ছেলের মুখের দিকে তাকাতেও আমার লজ্জা হয়। আরে আমি তো তোর মতন ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার কি কম ছিল রে যে তুই এরকম একটা কাজ করলি? ছি, তোর যদি এত ইচ্ছে ছিল আমাকে বলতিস বিয়ের আগেই, আমি তোকে সব কিছু দিয়ে দিতাম। চলে যা আমার চোখের সামনে থেকে। তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না রে, এই ভালোবেসেছিলি আমায়? এই বলে চলে আসলাম। দু চোখের পানি ঝরঝর করে পড়ছিল, চাইলেও আটকাতে পারছিলাম না। এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার হাতে। আছি নানুর বাড়ি আছে, এই মুখ নিয়ে আর নানুর বাড়িতে যেতে চাই না। সেখানে গেলেও হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। পকেটে বেশি টাকা নেই, শুধু 500 টাকা আছে। ছোট মোবাইলটা নিয়ে এসেছিলাম, কোনো সিম ছিল না, শুধু গান শুনতাম। ভাবছি শহরে চলে যাব। একটা বাসে করে শহরে চলে আসলাম। সেখানে যেতে যেতে সব টাকা শেষ। খুব ক্ষুধে লাগছে, পকেটে আর একটা টাকাও নেই। অবশেষে পাশে থাকা পুকুরের পানি পান করলাম। জানি না জীবনে কোন ভুল করেছিলাম যার শাস্তি আজ পেতে হচ্ছে। চারিদিক থেকে সব আতঙ্ক যেন আমাকে গ্রাস করে ধরেছে। আমার কিচ্ছু করার নেই, কিছুই করার ছিল না। আমি হয়েছিলাম নিরুপায়। তারপরেও ভেবেছিলাম সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্তের মাঝে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল হয়ে গেছে। আমি এক মাঠের মাঝে শুয়েছিলাম। খুব খিদে লেগেছে। এ ক্ষুধার ব্যথা যেন সহ্য হয় না। তারপরেও একটু সকাল হতেই আশেপাশে ইট ভাটা খুঁজতে লাগলাম। কিছু তো করতে হবে, না হলে টাকা পাবো কোথা থেকে? ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি আমাকে কাজে নেবেন না। অনেক জোড়াজোড়ি করার পর বললেন, যদি ভালো করে কাজ করতে পারি তাহলে টাকা দেবে, আর না হলে দেবে না। আমি রাজি হয়ে গেলাম। আমাকে বললেন ইট বানাতে হবে। কাজ শুরু করে দিলাম। ইট বানানো সহজ কাজ নয়। প্রতিটা ইটের জন্য মাটি মাখাতে হয়, ছাঁচে ভরতে হয়, শুকাতে হয়। 50টা ইট বানাতেই আমার হাত কাঁপতে লাগলো, কোমর ব্যথা করতে শুরু করলো। কিন্তু থামতে পারি না। এই কয়েকটা ইট বানাতে বানাতেই দুপুর হয়ে গেল। সবাই তাদের নিয়ে আসা খাবার খেতে গেল, আর আমি এদিকে বসে আছি। আমার বারবার মনে হচ্ছিল কেউ একজন বলুক, বাবা খাবার নিয়ে আসোনি, আসো আমরা ভাগাভাগি করে খাই। না, কেউ বলল না। আমি খুবই ক্লান্ত, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তবুও কারোর কাছে হাত পাততে ইচ্ছা করছে না। বারবার মনে হচ্ছিল একটু কাদা খেয়ে নিই, কিন্তু তাও আমার দ্বারা সম্ভব হলো না। অবশেষে পাশে থাকা পুকুরের পানি পান করলাম। জানি না জীবনে কোন ভুল করেছিলাম যার শাস্তি আজ পেতে হচ্ছে। চারিদিক থেকে সব আতঙ্ক যেন আমাকে গ্রাস করে ধরেছে।
আমার কিচ্ছু করার নেই, কিছুই করার ছিল না। আমি হয়েছিলাম নিরুপায়। তারপরেও ভেবেছিলাম সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্তের মাঝে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। আমি একটা বাজারে গিয়ে 50 টাকার খাবার খেলাম। হাতে ফোঁচকা পড়েছে, তাই খেতে কষ্ট হয়েছে। এখন বুঝতে পারছি জীবনটা কতটা কঠিন। আর 100 টাকা দিয়ে একটা সিম কিনলাম, আর 50 টাকা রাখলাম ভবিষ্যতের জন্য। নতুন সিম কিনে আমার এক বন্ধুকে ফোন দিলাম, যার বাড়ি আমাদের বাড়ির পাশেই। আমরা ছোটবেলার বন্ধু, একই সাথে পড়ি। তার নাম্বারটা ফ্লেক্সিলোড দিতে দিতে মুখস্থ হয়ে গিয়েছিল। তাকে ফোন দিতেই সে ফোন ধরল। আমি সালাম দিলাম। সে মনে হয় বুঝতে পেরেছিল এটা আমি। সাথে সাথে হাউমাউ করে কেঁদে দিল আর বলল, আমি জানি তুই এরকম কাজ করবি না। কেমন আছিস রে? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে রে, ওরা তো সুখে থাকবেই। এই তোর কাছে টাকা পয়সা আছে তো? ঠিক মতন খাওয়া দাওয়া করিস তো? টাকা লাগলে আমাকে বলিস, বিকাশ করে দেব। এবার আমিও সত্যি সত্যি কেঁদে দিলাম, সাথে সাথে ফোনটাও কেটে দিলাম। বারবার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, এই সৃষ্টিকর্তা, আমার সাথে এটা হওয়ার ছিল? আজকের আকাশটা খুব খারাপ, বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। তাই আজ মাঠ ছেড়ে অন্য কোথাও গেলাম। ছাউনির মতন কোনো জায়গা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা নতুন বিল্ডিং। এর কাজ চলছে, সেখানে শুয়ে পড়লাম। রাতে হেব্বি বৃষ্টি হলো। সারা রাত মশার জন্য ঘুমাতেই পারলাম না। পরের দিন সকাল হতেই আবার কাজ খুঁজতে গেলাম। আজ আর কাজ পেলাম না। ভাবছি এই 50 টাকা ভাড়া দিয়ে একটা রিক্সা চালাবো, কিন্তু আমি তো রিক্সা চালাতে পারি না। তারপর অন্য কাজ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আজ আর পেলাম না। অতপর ওই 50 টাকার কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করলাম। এখানে আমার কষ্ট দেখার মতন কেউ নেই, সবাই চলে নিজের গতিতে। এভাবেই চলল এক বছর। এই 1 বছরের সামান্যতম পরিবর্তন বা উন্নতি হলো না আমার। দিন দিন যেন অবনতি হচ্ছে আগের থেকে। খুব কালো হয়ে গেছি। প্রতিদিন পুকুরের নদীতে ময়লা পানিতে গোসল করতে হয়। জামা কাপড় ছিল না যে বদলাবো, গায়ে কাপড় শুকোতে হয়, যার ফলে শরীরে ঘা হয়েছে অনেক জায়গায়। কিছু করার ছিল না আমার। কারুর বাসায় আশ্রয়ও পাইনি, কাজের লোক হিসেবেও কেউ রাখেনি। প্রায় বন্ধুটার সাথে কথা হয়, তাকে বলতে নিষেধ করেছিলাম যেন বাড়ির কেউ না জানে তার সাথে আমার কথা হয়। সে আমাকে বলে বাড়ির কেউই নাকি আমার কথা তোলেই না। এটা শুনতে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আজ বিকেলে আমার একটা বন্ধু ফোন দিয়ে বলল, আজ নাকি সোনিয়ার বিয়ে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। আমাকে ছাড়া ভালোই আছে পাগলিটা, আজ সে অন্য কারুর হবে। ভাবতেই চোখ বেয়ে পানি পড়ল। কিছুই করার নেই আমার। তারপরেও বন্ধুর কাছ থেকে এক প্রকার জোর করেই নিলাম ভাবির নাম্বারটা। শুনেছি ভাবি নাকি এখনও ভাইয়ের সাথেই থাকে ওই বাড়িতে। ওই ঘটনার পর থেকে নাকি ভাইয়া তাকে আরও আপন করে নিয়েছে, যদিও এখনও তাদের বাচ্চা হয়নি। মোবাইলে টাকা নেই, আমি 3 দিন থেকে কাজে যেতে পারিনি। খুব অসুস্থ আমি এখনও। আমাকে রাস্তার ধারে থাকতে হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমার হাতে 20টা টাকা। ভাবছি এই টাকা দিয়ে ক্ষুধা নিবারণ করব নাকি ফ্লেক্সি লোড দেব। এদিকে আমি ক্ষুধায় কাতর, আর অন্যদিকে সোনিয়ার পরিবার হারানোর ব্যথা। তারপরেও ক্ষুধার ব্যথাকে চাপা দিয়ে মোবাইলে টাকা ঢুকালাম। রাত 8টার দিকে আমি এক পোলা মাঠের মধ্যে বসে আছি। হয়তো বিয়ে শুরু হয়ে গেছে, হয়তো ভাবি আজ খুবই ব্যস্ত সোনিয়াকে সাজাতে। তারপরেও ফোন দিলাম সেই প্রিয় ভাবিটাকে। কয়েকবার ফোন দিতেই ফোন ধরল। কেমন আছেন ভাবি? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভাবি? কে, রাহুল? হ্যাঁ ভাবি, কেমন আছেন? সাথে সাথে চিৎকার দিয়ে বলল, রাহুল, তুই এখন কই? তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক ভুল করেছি। তুই ফিরে আয়, আমি আমার পাপ সবার সামনে বলে দেব। তুই ফিরে আয়, আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখে। আমি রাগের বশে এসব করে ফেলেছি, তুই চলে আয়। সেই সুযোগ আর নেই ভাবি। ভাবি, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। ভাবি, আর মনে হয় না আমি বাঁচব। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুই তাড়াতাড়ি বল কোথায় আছিস, আমি তোকে গিয়ে নিয়ে আসব। তাড়াতাড়ি বল। ভাবি, আমি অনেক দূরে আছি, আর কিছুক্ষণের মধ্যেই অজানা জেধে চলে যাব। আমি সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দিয়েন ভাবি। ভাবি, আমি আপনাকে এখনও ভালোবাসি একটা বোনের মতন করে। কেন জানি না আপনার প্রতি আমার ঘৃণাটা আসেনি। ভাবি, আমার জীবনের শেষ ইচ্ছাটা রাখবেন? আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই শুধু বল তুই কোথায় আছিস। ভাবি, সেটা জেনে আর কি হবে? বলেন না, আমার ইচ্ছাটা পূরণ করবেন কিনা বল। ভাবি, আমার আব্বু আম্মুকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আর আমার ঘরে পড়া টেবিলের ড্রয়ারে একটা উপহার রেখেছিলাম সোনিয়াকে দেওয়ার জন্য, কিন্তু তার দিতে পারিনি। জানি না ওটা এখনও আছে কিনা। ওটা পারলে সোনিয়াকে দিয়ে দিয়েন, বলার দরকার নেই কে দিয়েছে। আর সত্যিটা গোপন করে রাখেন, আমাকে ভালোবাসার খাতিরে কাউকে বলেন না। এটা বললে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ভাবি, পারলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন।
আর পারলে সবাইকে আমার অগ্রিম মৃত্যুর সংবাদটা দিয়ে দিয়েন। ভালো থাকেন। ঠিক সেই মুহূর্তে মোবাইলটা বন্ধ হয়ে গেল। চার্জ শেষ। জীবনের তো সবই শেষ হয়ে গেছে, আর তুই বাকি থাকিস কেন? অনেক কান্না করছি এখন, অনেক ঘুম পাচ্ছে আমার। এই ঘুম যেন আর রাত জাগার নয়, এই ঘুম যেন আর জীবনের শেষ ঘুম। আমার চোখকে আটকে রাখতে পারলাম না। জানি না পরের দিন এই চোখ দুটো খুলবে কিনা। মৃত্যু কি এত সহজ যে যখন চাইব তখনই উঠবে? পরের দিন ঠিকই ঘুম থেকে উঠলাম। নিজেকে আবিষ্কার করলাম এক বন্ধ করে ঘরে, একটা বিছানা, আমি একা শুয়ে আছি। পাশে আমার হাতে স্লাইম লাগানো। শরীরে দুর্বলতা নেই, হয়তো স্লাইম দেওয়ার কারণে সক্রিয় শক্তি এসেছে। অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম এটা একটা হাসপাতাল। দেখে তো মনে হচ্ছে খুব দামি আর বড় হাসপাতাল। এরকম হাসপাতাল আগে কখনো দেখিনি। অনেকক্ষণ ডাকাডাকি করলাম, হ্যালো, কেউ আছেন? হ্যালো, কেউ শুনছেন? কেউ শুনল না। পাশে মোবাইলটা খুঁজলাম, না, মোবাইলটাও নেই। এখন খুব খারাপ লাগছে। আমাকে হয়তো কেউ এখানে ভর্তি করে দিয়েছে, চলে গেছে। আমি এখন ছাড়া পাবো কিভাবে? আমার কাছে টাকাও নেই, মোবাইলটাও নেই। এসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙতেই বাবার বয়সে একটা লোককে দেখতে পেলাম। আমার সেবা যত্ন করছে। দেখে তো ডাক্তার মনে হচ্ছে না। আমাকে জাগ্রত হওয়া দেখতেই বললেন, এখন কেমন আছো বাবা? ভালো আছি আঙ্কেল। আমি এখানে কেন আঙ্কেল? আমি আজ সকালে অফিস যাওয়ার সময় দেখলাম অনেক মানুষের ভিড় মাঠের মধ্যে। আমি যখন বিষয়টা দেখতে গেলাম, তোমাকে একটা মাঠের মধ্যে আধমরা অবস্থায় শুয়ে থাকতে দেখেছি, তাই সাথে সাথে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। ও, তার মানে আমি এখনো মরিনি? কেন বাবা, এরকম কথা কেন বলছো? এমনি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমার তো টাকা পয়সা কিছু নেই, আমি তো এতিম। আপনার এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব? ঋণ পরিশোধ করতে হবে না বাবা, তুমি সুস্থ হও, আমি এটাই কামনা করি। তা কিভাবে হয়? আর কোনো কথা নয়, এখন চুপ করে বিশ্রাম নাও। মনটা ভরে গেল। যাক, একটা ভালো মানুষের দেখা তো পেলাম। দুদিন হাসপাতালে থাকার পর আমি সুস্থ হয়ে গেছি। এই কয়েকটা দিন আঙ্কেলটা অনেক যত্ন নিয়েছে। দিনে দুবার আসতো আমাকে দেখতে। পোশাক আশাক দেখে তো মনে হয় খুবই বড়লোক। ভাবতেও অবাক লাগছে, এত বড়লোক হয়েও আমার মতন তুচ্ছ মানুষটার খোঁজ নিচ্ছে। আমাকে তাদের বাড়ি নিয়ে গেল, কিন্তু আমি না করলাম। তারপরেও আমাকে জোর করে নিয়ে গেল। অনেক বড় বাড়ি। এসব বাড়িতে কাজের হওয়া যেন ভাগ্যের ব্যাপার। আমার জন্যে বাড়িতে ঢুকলাম, আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টিও অনেক ভালো। তাদের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটার নাম লিলি, ক্লাস 5-এ পড়ে। আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে। যখন সে ভাইয়া ভাইয়া বলে ডাকে, তখন বুকটা মুচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয়। তখন মনে পড়ে যায় পুরনো স্মৃতি। আমিও আমার ভাইগুলোকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম, কিন্তু আজ তাদের সামনে আমাকে অবিশ্বাসী হয়ে বেঁচে থাকতে হচ্ছে। আজ কয়েকদিন ধরে আঙ্কেলের বাসায় আছি। অনেক ভালোবাসার আদর দিয়ে আঙ্কেল আন্টি আমায় আগলে রেখেছেন। এখানে ছোট্ট বোনটাও অনেক ভালোবাসে আমাকে। সারাদিন আমার সাথে খেলে। রাত হলে আবার আমাকে তাকে পড়তে বসাতে হয়। কিন্তু ভয়, সবসময় কোথা থেকে যেন একটা অচেনা ভয় এসে আবার আমাকে গ্রাস করে। বারবার মনে হচ্ছে যেন এই সম্পর্কটাও কোনো এক মিথ্যা অপবাদে ভেঙে যাবে। আবার হারিয়ে যাব অচেনা শহরে, যেখানে কেউ কারোর দিকে তাকানোর সময় রাখে না। আজ ঘুমের মাঝে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন যেন বারবার ইঙ্গিত করছে এই সম্পর্কটাও ভেঙে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এই সুন্দর সম্পর্কটা ভাঙার আগে আমি এখান থেকে চলে যাব। তাই পরের দিন সকাল হতেই আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, আমি আর এখানে থাকব না, আমি চলে যাব। আমি জানি আমি আপনার ঋণ কখনোই শোধ করতে পারব না। আমাকে ক্ষমা করে দিয়েন। কেন বাবা, তোমার এখানে থাকতে খারাপ লাগছে? তাছাড়া তুমি কোথায় যাবে এই অচেনা শহরে? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। তোমার কি কেউ আছে যার কাছে তুমি যাবে? না আঙ্কেল, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমি এতিম না, আমার সব কিছুই ছিল, এখনও আছে, কিন্তু আজ তা আমার নিজের নেই। আমি খুব খারাপ আঙ্কেল, আমি খুব খারাপ। আমি চাই না আপনার সাথে থাকা এত সুন্দর সম্পর্কটাও কোনো এক অজানা কারণে শেষ হয়ে যাক। আমাকে চলে যেতে দিন আঙ্কেল, মাঝে মাঝে আসবো দেখা করতে। এসব কি বলছো বাবা? আমি কি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু পরিষ্কার করে বলবে? তুমিও সেদিন এরকম একটা কথা বলেছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। না আঙ্কেল, এসব শুনলে আপনি অনেক কষ্ট পাবেন, তার চেয়ে না শোনাই ভালো। না, আজ যখন শুনতে চেয়েছি, আজ শোনাতেই হবে। বাধ্য হয়েই সব ঘটনা বলতে হলো। ওখানে কি হয়েছিল, এখানে কিভাবে দিন কাটিয়েছি। বলতে বলতে যেন চোখ দুটো কোনো এক সমুদ্রে ডুবে গিয়েছিল। চোখ ওপরে উঠিয়ে দেখলাম আঙ্কেলও কাঁদছেন। আঙ্কেল, আমি অনেক খারাপ, আমাকে ক্ষমা করে দিয়েন।
আঙ্কেল আমি আসি আঙ্কেল আপনি ভালো থাকবেন। এই কই যাও, দাঁড়াও। কে বলেছে এখন তোর কেউ নেই? আজ থেকে আমরাই তোর বাবা মা। তুই আজ থেকে এখানেই থাকবি। আজ থেকে এটাই তোর বাড়ি। নিজের মনের মতন করে থাকবি। বাধ্য হয়ে আমাকে চোখের পানি ফেলতে হলো। এত আদর ভালোবাসার দাম কি আমি দিতে পারবো? ভয়টা যেন আরও বেড়ে চলেছে। আঙ্কেল এখানে একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দিলেন। প্রতিদিন আমার খোঁজ খবর নেন, অনেকটা নিজের ছেলের মতন করেই দেখেন। আমার ফোনটা পাইনি আঙ্কেল, আমাকে নতুন একটা ফোন কিনে দিয়েছেন। আঙ্কেলকে বলেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফোনটা দেখেছিল নাকি। আঙ্কেল বলেছে সেখানে নাকি কোনো ফোন দেখেনি, হয়তো ফোনটা চুরি হয়ে গেছিল। সেদিন আমার পুরনো বন্ধুর নাম্বারটা মনে করতে পারছি না। 8টা নাম্বার শুধু মনে আছে, অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। অনেক দিন থেকে চর্চা করা হয় নাই তো, তার সাথে কথা বলতে না পেরে মনটা ছটফট করছে। খুব ইচ্ছে করছিল ভাবির খবর জানতে। ইচ্ছে করছিল আজ 2 মাস ধরে বাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছি না। হয়তো সেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম একদিন রাতের বেলা যাব আমার সেই পুরনো দুনিয়ায়, যেখানে লেগে আছে আমার সব স্মৃতি আর কলঙ্কের দাগ। আন্টিকে আর আগের মতন আন্টি আন্টি বলি না, আম্মু আম্মু বলি। কি করব, খুব যে মা ডাকতে ইচ্ছে হয়। ইচ্ছে করে আবার কাউকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, ইচ্ছে করে পুরো দিনগুলো ফিলে পেতে। আজ আন্টিকে বললাম আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। বললাম 2 দিন লাগবে। আন্টিকে আমি আর বললাম না যে আমি আমার এলাকার বন্ধুর সাথে যাচ্ছি। আন্টি যাওয়ার অনুমতি দিলেন, কিছু টাকাও দিলেন আমাকে। সাবধানে যেতে বলেছে, আর বারবার ফোন করতে বলেছে আমি কোথায় আছি। এই কয়েকদিনে যেন আন্টিটাও আমার মায়ায় পড়ে গেছে। দুপুর 12টার বাসে চললাম। 7 ঘন্টার রাস্তা, যেন ওখানে গিয়ে সন্ধ্যায় নামতে পারি। একটা চাদর নিয়েছিলাম চোখ মুখ ঢাকার জন্য। ঠিক সন্ধ্যায় গিয়ে সেই এলাকায় নামলাম। একটা দোকানে কিছু চা নাস্তা করলাম। এই এলাকায় পা দেওয়ার পর থেকে যেন বুকটা ধুকধুক করা শুরু করেছে। মাথার চাদরটা মুড়িয়ে এলাকার চারিদিক ঘুরতে লাগলাম, আর অপেক্ষা করতে লাগলাম আরেকটু রাত হওয়ার জন্য। রাত 8টা বাজতেই আমি চলে গেলাম সেই চিরচেনা ব্রিজে, যেখানে বসে আমরা আড্ডা দিতাম। সেখানে বসে আছি 1 ঘন্টা ধরে, না কেউ আসলো না। আমার এতগুলো বন্ধু, একটাও আসলো না। মনে হয় এখন আর আড্ডা হয় না। তাই আর বসে না থেকে উঠে গিয়ে পিছনে তাকালাম। দেখলাম একজন মূর্তির মতন দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো আমার সেই বন্ধুটা। আমাকে দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে দিল। সাথে সাথে আমিও আর থাকতে পারলাম না। আমিও চাদর পরে থাকা সত্ত্বেও চিনতে কষ্ট হয়নি তার। এটাই হলো প্রকৃত বন্ধু। এতদিন কোথায় ছিলি রে? তুই নাকি মরে গেছিস। আমার বিশ্বাস হয়নি। তোকে ফোন দিয়েও পাইনি, তবুও হাল ছাড়িনি। প্রতিদিন এখানেই বসে থাকতাম। আমি জানি তুই একদিন ফিরে আসবি। কি আর করব বল, আমার তোর সব কিছু শেষ হয়ে গেছে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ফোন কি হয়েছে রে? আমার ফোন চুরি হয়ে গিয়েছে। আমাদের বাড়ির অবস্থা কেমন রে? বাবা মার অবস্থা কি? আমার ছোট বোনটা কেমন আছে রে? চাচা চাচিরা, আমার ভাইগুলো কেমন আছে? তাদের খবর শুনে আর কি হবে? তুই কি আর ওদের আছিস? বল না কেমন আছে? আমি তাদের না থাকলেও তারা তো এখনো আমার আছে। তারা আমাকে ফেলে দিলেও আমি তো তাদের ফেলে দিতে পারবো না। বল না কেমন আছে? সবাই ভালো আছে। তারা কি জানে আমি মারা গেছি? না, জানে না। তাহলে তুই কি করে জানলি আমি মারা গেছি? সেদিনের পর থেকে যখন তোর ফোন বন্ধ পেলাম, তখন আমি তোর ভাবির কাছে গেলাম। তোর ভাবিকে অনেক জোর করার পর তোর ভাবি আমাকে বলল তুই নাকি খুব অসুস্থ, আর কিছুক্ষণের মধ্যে মারা যাবি। ভাবি শুধু আমাকে কথাটা বলেছিল, আর কাউকে বলেনি। আমাকেও বলতে নিষেধ করেছিল, তাই আমি আর কাউকে বলিনি। আমি সেদিন খুব কেঁদেছিলাম তোর অসুস্থতার কথা শুনে। ভাবি এখন কেমন আছে? সবাই ভালো আছে। আর সোনিয়ার বিয়ে হয়ে গেছে তাই না? না রে, আর বিয়ে হয়নি। বিয়ের দিন নাকি ওর বর পালিয়ে গেছে, তাই বিয়েটা আটকে গেছে। ও আচ্ছা, তোর নাম্বারটা দে। এই নে। আচ্ছা চলি রে, ভালো থাকিস, ফোন দিস। কই যাবি এখন? যেখান থেকে এসেছি ওখানে। থাকতে কষ্ট হয় না? না রে, একটা ভালো মানুষের বাড়িতে আছি, অনেক আদর করে। আমাকে ভালো থাকিস, দোয়া করিস এই অভাগাটার জন্য। নিজেকে অভাগা ভাবিস না, একদিন অবশ্যই তোর ভালো হবে দেখিস। তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এখানে এসে বাসে চড়ে এবার ফিরে যাওয়ার পালা। কেন জানি না আমার খুব ইচ্ছে করছিল আমাদের বাড়িটা দেখতে, তাই গেলাম দেখতে। খুব ইচ্ছে করছিল উঁকি দিয়ে বাড়ির ভিতরটা দেখতে, যদিও উঁকি দেওয়া ঠিক না, চারদিক অন্ধকার। নিজেকে সামলে রাখতে পারলাম না, অবশেষে উঁকি দিলাম। উঁকি দিতে দিয়ে দরজার কপাটটা একটু জোরেই শব্দ করে খুলে উঠল।
বাড়ির ভিতর থেকে বলে উঠল, কে ওখানে, কে? আমি তাড়াতাড়ি মাথায় চাদর পেঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলাম। আমার ভাই আমাকে চোর মনে করে আমার পিছনে দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চোর চোর! এর ফলে আমার সব ভাই বের হয়ে আসলো, তাই আমি ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা ইটে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর সবাই এসে আমাকে না দেখেই এলোপাতাড়ি মারতে শুরু করে দিল। আমাকে আধমরা করে দিয়ে আমার চাদরটা টানতে লাগলো আমাকে দেখার জন্য। আমিও চাদর টেনে ধরলাম, মুখ দেখাতে দেব না, তাই তারা আবার আমাকে মারতে শুরু করলো। কেউ একজন বলছে, এই দড়ি নিয়ে আয়, এটাকে পুলিশে দিতে হবে। এবার আমার সত্যিই চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, বারবার আমি কেন বিপদে পড়ি? আমার সাথেই কেন এমন হয়? আমি কি পাপ করেছিলাম যে এমনটা শুধু আমার সাথেই হয়? তুমি কি আমাকে দেখো না? অবশেষে তারা তাদের জোর দিয়ে আমার চাদরটা কেড়ে নিল। আমি আমার হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তাদের জেদের কাছে হেরে গেলাম। ইতিমধ্যে একটা শোরগোল লেগে গেছে। বাবা, চাচারা সবাই জড়ো হয়েছে। আমার হাত দুটো কেউ একজন টেনে ধরেছে, কেউ আমার মুখে লাইট মারছে। অতঃপর কেউ একজন চিৎকার করে বলল, রাহুল তুই? তারপর কেউ একজন আমাকে উঠিয়ে বসালো। আমার মাথাটা ফেটে গেছে। কেউ একজন বলছে, এই ডাক্তারকে ফোন কর। তারপর আমাকে কেউ কাঁধে তুলে নিয়ে আমার চাচার বাড়ির আঙিনায় নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল। আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। জীবনে এরকম মার খাইনি। এ ব্যথা আমি সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে লোকজনের অনেক ভিড় হয়েছে। কেউ তাদের বাড়ি যেতে বলছে। আমি বুঝতে পারছি না কিছুই। কি হচ্ছে এখানে? আমার চোখ দুটো ফুলে গেছে। সব কিছু যেন ঝাপসা ঝাপসা লাগছে। তাদের দেখার জন্য বাড়িতে দিয়েছিলাম। তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি তাদের ভালোভাবে দেখা তো দূরের কথা, আমার হাতটাও আমি ভালোভাবে দেখতে পারছি না। আমি কথা বলতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছে। আমার চোখে পানি নেই। জীবনে অনেক কেঁদেছি, আর কত কাঁদব। কেউ একজন আমাকে পানি এনে দিল। আমার খেতে কষ্ট হচ্ছে, ঠোঁট কেটে গেছে, তারপরেও খেয়ে নিলাম। ইতিমধ্যে ডাক্তার চলে এসেছে। ডাক্তার এসে আমাকে স্যালাইন দিয়ে রক্ত ধুয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ভুল তো আমিই করেছিলাম। মানুষ জীবনে ভুল করে কিছু শিক্ষা নেয়, আর আমি বারবার ভুলই করে যাই। আমি মাথা নিচু করে বসে আছি। নিজেকে আজ সত্যিই চোর মনে হচ্ছে। এখন আর মাথা নিচু করে রাখা ছাড়া আর কী বা করার আছে? আজ আর কিচ্ছু বলার নেই। কী বা বলবো আমি? মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু জিজ্ঞাসাও করছে না, এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি। হয়তো আব্বু সামনে দাঁড়িয়ে আছে বলে কেউ বলার সাহস পাচ্ছে না। আব্বুকে সবাই ভয় পায়। একসময় আব্বু বলে উঠল, তুই কেন এখানে এসেছিস এখানে? আমি চুপ করে বসে আছি। আব্বু একটা ঝাড়ি দিয়ে বলল, আমার কথার উত্তর দে, কেন এসেছিস এখানে? ভয় পেয়ে বলে দিলাম, তোমাদের দেখতে এসেছি। আমাদের দেখতে আসবি কেন? তোকে বলেছি না আর আমার সামনে মুখ দেখাবি না? আমি চুপ করে বসে আছি। ওপাশ থেকে আমার মা আরও কেউ কেউ বলে উঠল, ওকে এবার অন্তত ক্ষমা করে দিন, সে আর খারাপ কাজ করবে না। ওর পাপের ক্ষমা হয় না, আর ও এখানে থাকবে না। কাল সকালে যেন আমি তাকে আর এখানে না দেখি। যদি দেখি তাহলে আর আমাকে কেউ দেখতে পাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করার চেষ্টা করো। ওর মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না। কথাটা বলেই আব্বু বাসায় চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। আজ আমার কান্না পাচ্ছে না। অবহেলা সইতে সইতে মনটা আজ পাথর হয়ে গেছে। এখনও চেয়ারে বসে আছি। সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমার পাশে বসে কান্না করছে। কিছুক্ষণ থাকার পর আমার ভাইগুলো আমাকে কোলে করে তাদের একটা ঘরে নিয়ে গেল। আব্বু আবার ফিরে এসে আমার আম্মুকে নিয়ে গেল। সবাই শুধু আমাকে একা করেই চলে যায়। সোনিয়া আমার জন্য ভাত আর তরকারি নিয়ে এলো। আমি ঝাপসা ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছি। পাগলিটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ভাত আর তরকারি নিয়ে পাগলিটাও চলে গেল। একটা কথাও বলল না। এখনও আমাকে অবিশ্বাস করে আছে। আমার সেই প্রিয় ভাবিটাকেও দেখতে পেলাম না। হয়তো বাবার বাড়ি গেছে। আমার ছোট্ট ভাইটা এসে আমাকে খাবারগুলো খেতে বলল। কেউ আর খাইয়েও দিল না। আমার হাতে ব্যান্ডেজ, খেতে কষ্ট হচ্ছে, তারপরেও কিছু খেয়ে ছেড়ে দিলাম। আমি বিছানায় শুয়ে আছি। আমার ভাই আমাকে ঘুমোতে বলল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছি। সেও আমার পাশে ঘুমোলো।
আমার খুব কষ্ট হচ্ছে, একদিকে শরীরে ব্যথার কষ্ট আর একদিকে সবাইকে হারানোর কষ্ট আর অবহেলার কষ্ট। সে আমার সাথে কথা বলছে না, আমিও চুপ করে শুয়ে আছি। সে হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। ভোর 4টে। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজা খুললাম। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আগের থেকে চোখে একটু ভালো দেখতে পাচ্ছি। আমি বাড়ি থেকে বের হলাম। চারিদিকে অন্ধকার আর থমথমে পরিবেশ। আমি বাড়ি দুটোর দিকে শেষবারের মতন তাকালাম। চোখ থেকে অজান্তেই পানি পড়ে গেল। তারপর হাঁটা শুরু করলাম শহরের দিকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। হঠাৎ মনে পড়ল আম্মুর কথা। হয়তো তিনি আমার জন্য চিন্তা করছেন। এখানে এসে একবারও ফোন দেওয়া হয়নি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি, মোবাইলটা ফেটে চৌচির হয়ে গেছে। কালের উপরও মার পড়েছে। সিমটাও তো দেখলাম ভালো আছে। সিমটা বের করে মোবাইলটা ফেলে দিলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর 1 কিমি রাস্তা পার করলাম। এতটুকু রাস্তা হাঁটতে কতবার যে পড়ে গেছি তা নিজেও জানি না। কোনো গাড়ি নেই। অন্ধকার ফাঁকা রাস্তায় আমি একা একা জোরে জোরে হাঁটার চেষ্টা করে চলেছি। এভাবে চলতে চলতে পিছন থেকে একটা ট্যাক্সি এসে বলল, ভাই কই যাবেন এত ভোরে? ভাই আমি একটু শহরে যাব, নিয়ে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু ভাড়াটা একটু বেশি দিতে হবে। ভাই আপনাকে একা শহরে নিয়ে যাব তো, পুরো গাড়ি ফাঁকা। আচ্ছা ঠিক আছে, 100 টাকা বেশি দেব, চলেন। বসেন ভাই। আমি গাড়িতে বসে শহরে যাচ্ছি। কিছুই ভালো লাগছে না। একবার মনে হচ্ছে আত্মহত্যা করব, এ জীবন আর রেখে কি হবে। আরেকবার মনে হচ্ছে আত্মহত্যা করে কি হবে, আত্মহত্যা করেও তো লাভ নেই। বারবার মনে হচ্ছে কোনো এক বন্দি জীবন কাটাই। সেখানেও আমাকে কেউ খুঁজবে না, আমিও কাউকে খোঁজার উপায় পাব না। কেউ আমাকে অবহেলা করবে না কোনো ভুল। সব ভাবতে ভাবতে মনে পড়ে গেল আব্বুর বলা সেই পুরনো কথাটা, এসব ছেলেদের তো পুলিশে দেওয়া উচিত। আজ হয়তো সময় এসেছে বাবার বলা সেই কথাটার পূর্ণতা পাওয়ার। আমি শহরে চলে এসেছি। 2 ঘন্টা লাগল। বাড়িতে হয়তো কেউ আমাকে খুঁজছে। আর একটা মানুষ হয়তো মনে মনে খুব শান্তি পাচ্ছে আমি চলে যাওয়াতে। এখানে এসে একটা বাসে চড়লাম। আর 5 ঘন্টার পথ বাকি। বাসে চড়ে ফিরে যাওয়ার পালা। আমার এই অবস্থা দেখে বাসের সবাই তাকাচ্ছিল। বাস থেকে নেমে গাড়িতে করে আঙ্কেলের বাড়ি চলে আসলাম। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ঢুকলাম। আম্মু আমার এই অবস্থা দেখে দৌড়ে আমার কাছে আসলো আর বলল, তোর এই অবস্থা হলো কিভাবে রে? কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? আমি চুপ করে আছি। আমার কি বলা উচিত, কি করব, কিছুই বুঝতে পারছি না। আম্মু আবার ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার আসলো, পুরনো ব্যান্ডেজগুলো খুলে ফেলল। সেগুলো রক্ততে ভিজে গেছে। আবার নতুন ব্যান্ডেজ করে দিলেন। আর কিছু ঔষধের নাম লিখে দিলেন। আঙ্কেল অফিসে গেছেন, এখন আসেনি। আম্মু আমার খবর দিতেই তিনি অফিস থেকে দ্রুত চলে আসলেন আর আমার ঔষধগুলো নিয়ে আসলেন। আঙ্কেল এসে আমাকে বলল, এটা কিভাবে হলো বাবা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাবা, আমি নীরবে চোখের পানি ফেলে বললাম, আমি অ্যাক্সিডেন্ট করিনি আঙ্কেল। তাহলে এসব হলো কিভাবে? আমার ভাই আমাকে মারছে। তোমার ভাই তোমার সাথে দেখা কোথায় পেল? আমি বাড়ি গিয়েছিলাম তাদের দেখতে। তারা আমাকে চোর মনে করে মারছে। আমাকে ভালো করে খুলে বলো তো, কেউ তো আর এমনি এমনি চোর বলে মারবে না। আমি সব খুলে বললাম। আমি বলছি আর কাঁদছি। আমার চোখ দিয়ে পানি পড়ছে। যারা আমার মৃত্যুর সময় আমার বিপদের পাশে ছিল, তারা তাদের সর্বোচ্চ আদর আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আমি তাদের বেহায়ের মতন দূরে ঠেলে দিচ্ছি। আমার বিবেক কাজ করছে না। আমার কি করা উচিত, কোনটা ধরা উচিত, কোনটা ছাড়া উচিত, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি চিন্তা করতে পারছি না। এখন চিন্তা করলে কেন জানি আমার মাথাটা খুব ব্যথা করে। ইদানিং মাথাটা একটু বেশি ব্যথা করে। ব্যথার চোটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। অন্যের বাড়ি বলে পারি না। আর কত অন্যের বাড়িতে থেকে মানুষকে জ্বালাবো? আম্মু ভাত খাওয়ার জন্যে ডাকছেন। আজকেও খুব মাথাটা ব্যথা করছে। তারপরেও ভালো থাকার অভিনয় করে আমি ভাত খাবার জন্যে গেলাম। ঠিক চেয়ারে বসতে যাব, সেই সময় আবারও অজ্ঞান হয়ে গেলাম। এতক্ষণ কি হয়েছে আমি জানি না। আমি চোখ খুলতেই দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার আঙ্কেলকে বলেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মাথা নাকি স্ক্যান করতে হবে। ডাক্তারের কথা মতো আঙ্কেল ল্যাবে নিয়ে গিয়ে সব স্ক্যান আর টেস্টগুলো করালেন। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, মানসিক চাপে থাকার কারণে নাকি আমার ব্রেন ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছেন আমার হাতে বেশি সময় নেই, আমি নাকি আর বাঁচব না, আর এখানে অপারেশন করেও নাকি লাভ হবে না। আমি বেডে শুয়ে আছি। তারা বাইরে কথা বলছে, কিন্তু আমি তাদের সব কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আমার জীবনে হয়তো এতটুকু হওয়াই বাকি ছিল। এতটুকু দেখার জন্যেই আমাকে বাঁচিয়ে রেখেছিলেন সৃষ্টিকর্তা। এটাই হয়তো শেষ কষ্ট। আর কষ্ট সহ্য করতে হবে না।
এর চেয়ে আরও বড় কষ্ট থাকলেও সেটাও দিও আমায়। কিচ্ছু বলবো না তোমায়। কষ্ট পাওয়ার জন্যেই তো দুনিয়াতে পাঠিয়েছ। সবটুকু কষ্ট দিয়ে তারপর নিও। আমি বেডে শুয়ে আছি। আঙ্কেল আমার সামনে আসলেন আর চোখ দুটো ছলছল করছে। তাকে দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে ঝরঝর করে পানি নামবে। আঙ্কেল কোনো কথা বলছে না, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বাস্তবতা ভেঙে বললাম, আমার চলে যাওয়ার সময় হয়েছে তাই না আঙ্কেল? এবার সত্যি সত্যি কেড়ে দিয়ে বললেন, আমি তোর জন্য কিছু করতে পারলাম না বাবা। কে বলেছে আঙ্কেল আপনি আমার জন্য অনেক করেছেন, যার দাম আমি আপনাকে সারা জীবন গোলামি করেও দিতে পারবো না। ছি বাবা, এসব বলে আমাকে ছোট করো না। আঙ্কেল, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দেবেন। তুমি তো কোনো ভুলই করনি বাবা, ক্ষমা কিভাবে করব? করেছি আঙ্কেল, অনেক করেছি। না হলে কি আজ আমার এই দিন দেখতে হতো? আঙ্কেল, একটা কথা রাখবেন? বলো বাবা। বাড়ি থেকে আমার মোবাইলটা আনার ব্যবস্থা করে দেবেন। আমার ছোটবেলার বন্ধুটার সাথে একটু কথা বলবো। অনেক দিন তার সাথে কথা বলবো। তার সাথে শেষবারের মতন কথা বলতে চাই। তুই এখানে থাক, আমি আধ ঘন্টার মধ্যে নিয়ে আসছি বাবা। আঙ্কেল ফোন নিয়ে এসেছে, আমাকে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর বলল কথা বলা শেষ হলে তাকে যেন ডাকি। আমি ফোন দিলাম আমার সেই ছোটবেলার বন্ধুটাকে। ফোন দিতেই সে ফোন ধরল। সালাম দিয়ে সে সালামের জবাব দিয়ে বলল, কে? রাহুল। হ্যাঁ রে, আমি তোর সেই হতভাগা বন্ধু। কেমন আছিস রে? অনেক দিন পর ফোন দিলি। তোর সাথে বারবার এমন কেন হয় রে? জানি না রে। জানিস, আজকে আমি খুব খুশি। আমি চলে যাচ্ছি তাই বুঝি? তা কই যাচ্ছিস শনি দোস্ত? আমি ওপারে চলে যাচ্ছি। আমার ভিসা হয়ে গেছে দোস্ত। ডাক্তার আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। রাহুল, তুই এসব কি বলছিস? রাহুল, তুই এসব বানানো কথা। আমাকে বলিস না রে, আমার খুব কষ্ট হয় দোস্ত। আমি সত্যিই বলছি রে, তোর জীবন থেকে আর একটা বন্ধু চলে যাবে রে, আর আমার জীবন থেকে পুরো পৃথিবীটাই চলে যাবে দোস্ত। দোয়া করিস, তুই এপারে ভালো থাকিস, আর তুই এই হতভাগার জন্য দোয়া করিস। তুই এসব কি বলছিস আবোল তাবোল? হ্যাঁ রে, আমি সত্যিই বলছি। আমি তোকে কোনোদিন মিথ্যে বলেছিলাম? তুই বল। আর আমার শেষ জীবনে আর একটা কাজ করে দিতে পারবি? কেঁদে কেঁদে বলল, হ্যাঁ পারবো, বল। আমার হয়ে বাবা মায়ের কাছে একবার ক্ষমা চেয়ে নিস। যদি ক্ষমা করে দেয় তাহলে মরেও আত্মাটা শান্তি পাবে। তাদের সামনে যাওয়ার সময় আর সুযোগ আমার হাতে নেই রে। বলেই ফোনটা কেটে দিলাম। আমার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মাথা ব্যথাটাও যেন বেড়েই চলেছে। চাইলেও আর কিছু করতে পারছি না। ইতিমধ্যে আম্মুও চলে এসেছে আমাকে দেখার জন্য। ছোট্ট বোনটা ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে ধরল। আম্মু আমাকে দেখে কাঁদছে। আগেই আমার সন্দেহ হয়েছিল এত ভালোবাসা আমার সহ্য হবে না, কোনো এক অজানা কারণে ভেঙে যাবে। কিন্তু এবার সম্পর্কটা ভাঙবে না, সম্পর্কের মধ্যে ভালোবাসার মানুষটিকেই উঠিয়ে নেবে। আমার সময় যেন কমে আসছে, চোখে ঘুম ভাব চলে আসছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। চাইলেও আর আটকাতে পারছি না। আমার পাশে আঙ্কেল আম্মু ছোট্ট করে বসে কাঁদছে। জীবনের শেষবারের মতন তাদের বাবা মা বলে ডাকলাম আর বললাম, মা, আমাকে বিদায় দাও। বারবার মনে হচ্ছে এই চোখ দুটো যেন আর সত্যি সত্যিই খুলবে না। আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরল এবং নিজেকে একটা উন্নত হাসপাতালে আবিষ্কার করলাম, মাথায় ব্যান্ডেজ করা। আগের মতন মাথায় তেমন একটা ব্যথা নাই। একটু পর আমার বন্ধুটা আসলো, বলল, রাহুল, কেমন আছিস তুই? আমি বললাম, ভালো, এবং আগের মতন মাথার যন্ত্রণাটাও এখন নেই। আচ্ছা, একটা কথা বলতো, আমি এখন কোথায়? আর আমি মৃত্যুর হাত থেকে বেঁচেই বা গেলাম কি করে? লক্ষ্য করলাম একটু পরেই দরজা খুলে কে জানি ভিতরে প্রবেশ করল, এবং যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। বললাম, ভাবি, আপনি? হ্যাঁ রাহুল, আমি। কেমন আছিস তুই? আমার জন্যই আজ তোর এই অবস্থা। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। জানি এর কোনো ক্ষমা হয় না। কি করব বল, রাগের মাথায় এসব করে ফেলেছি। ভাবি তার সব দোষগুলো মাথা পেতে নিল। আমারও খুব কষ্ট হচ্ছে ভাবির কান্না দেখে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ভাবিকে ডাক দিয়ে পাশে বসিয়ে তার হাত দুটো ধরে বললাম, ভাবি, আজ আমি অনেক খুশি যে আপনি আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন।
কথাগুলো শুনে ভাবি আবারও আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, বাবা কই, বাবা আসেনি? আসলে রাহুল যখন শেষবারের মতন অমিতের কাছ থেকে ফোনে কথা বলে বিদায় নিচ্ছিল পরপারে যাওয়ার জন্য, তখনই অমিত এই অবস্থার কথা শুনে আমার কাছে ছুটে আসে এবং ওই আঙ্কেলের কাছ থেকে সবকিছু শোনার পর আমাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আসা হয় এবং আমাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হলো। আমাকে আইসিইউতে রাখা হলো। এদিকে অমিত আমার ভাবিকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলল এবং আমার ভাবি তার সমস্ত অপরাধগুলো মাথা পেতে নিল। নিজে নিজে ভাবতে লাগলো, আর না, তার একটা পাপের প্রায়শ্চিত্ত করা দরকার। তাই আমার পরিবারকে সব বিষয় খুলে বলল এবং সেই সমস্ত কথা শুনে আমার পরিবারে বিশাল একটা শোরগোল সৃষ্টি হয়ে গেল। সবাই কান্নাকাটি করছে। এদিকে এই সমস্ত কথা শুনে আমার বাবার পায়ের মাটির নিচ থেকে মাটি সরে যাচ্ছে এমন অবস্থা। আমার বাবা নিজে নিজে কাঁদছে আর বলছে, রাহুল বাবা, তুই কই? আমি না বুঝেই তোর ওপর অনেক অত্যাচার করেছি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। আর এই সমস্ত শুনে সোনিয়া নিজেকে আর ঠিক রাখতে পারল না। একা আনমনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আমার কথাই ভাবছে। সে নিজেকেই অপরাধী ভাবছে। সে চাইলেই সেদিন আমাকে বিশ্বাস করতে পারত, কিন্তু সে তা করেনি। সেও আমাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আজ সোনিয়া চিৎকার করে আমাকে বলছে, বড্ড ভালোবাসি রে তোকে, প্লিজ আর একটি বার আমার কাছে ফিরে আয়। কথা দিচ্ছি তোকে আর কখনো অবিশ্বাস করব না। প্লিজ রাহুল, আর একটা সুযোগ দে আমায়, প্লিজ ফিরে আয়। এই বলেই আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এদিকে আমার বাবাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তাকে চিকিৎসাধীনে রেখে আমার ভাই আর ভাবি আমার উদ্দেশ্যে সিঙ্গাপুরে চলে আসলো এবং আমার বাবাকে দেখাশোনার জন্য সোনিয়া এবং আমার মা থেকে গেল। আমরা সবাই দেশে ফিরলাম। এসেই আঙ্কেল এবং আম্মুর বাসায় আসলাম। মানে আমার বাবা মায়ের মতন আদর করে নতুন একটা পৃথিবী সাজিয়ে দিয়েছিল। তাদের জন্যই হয়তো আজ বেঁচে আছি। আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তাদের কাছ থেকে বিদায় নিলাম এবং বাবা মাকে বললাম, আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব, নিজেদের খেয়াল রেখো কেমন? কথাগুলো বলতেই অজান্তে চোখ বেয়ে পানি চলে আসলো। তারাও কেঁদে দিয়ে বলল, আচ্ছা বাবা। কিন্তু আমি আমার ছোট্ট আপুটা মানে লিলিকে নিয়ে রওনা দিলাম। ও আমার সঙ্গে আসতে পেরে অনেক খুশি। তারপর আমি, অমিত ভাইয়া ও ভাবি সবাই ট্রেনে করে রওনা দিলাম। ভাবির দিকে লক্ষ্য করলাম, ভাবি কেন জানি মন মরা এবং চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে যেন কতদিন থেকে না ঘুমিয়ে কাটিয়েছে। আমি বললাম, ভাবি, কি হয়েছে তোমার? এত মন মরা কেন? না, কই কিছু না। তো কিছু না তো বললেই হলো। ভাবি, আমি তোমাকে চিনি, কতটা আপন ছিলে। তোমার কি হয়েছে আমি বুঝব না? কথাটা শেষ না করতেই ভাবি আমাকে কান্না অবস্থায় জড়িয়ে ধরে বলল, রাহুল, তুই এখনও আমায় এতটা ভালোবাসিস? কিন্তু দেখ, আমি তোর ভালোবাসাটার মূল্য দিতে পারিনি রে। আমি আর কখনো এমনটা করব না। শেষবারের মতন ক্ষমা করে দিস। একটু পরেই আমরা বাসায় এসে পৌঁছলাম। দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। বাবা মা এসেই আমাকে জড়িয়ে ধরল এবং কেঁদে দিয়ে বলল, রাহুল, আমাদের ক্ষমা করে দিস বাবা, তোর সাথে এমনটা আর কখনোই করব না। বাবা মাকে বললাম, রাহুলকে ঘরে নিয়ে যাও। আমি ঘরে এসে মাকে বললাম, সবাইকে দেখছি, কিন্তু সোনিয়া কই? ওকে তো দেখছি না, ও কই? মা বলল, জানি না কোথায়। আমার মন খারাপ হতে লাগল। সবাই আসলো, সোনিয়া এখনও আসলো না। ওর আবার কিছু হয়নি তো? আমি আর লিলি বাইরে হয়ে চাচির কাছে গেলাম। বললাম, সোনিয়া কই? চাচি বলল, রাহুল বাবা, সকাল থেকে কেন জানি সোনিয়ার মন খারাপ ছিল। তুমি আসার একটু আগে কোথায় জানি বেরিয়ে গেল, বলতে পারছি না বাবা। এইবার বুঝতে বাকি রইল না সোনিয়া কোথায় আছে। সোনিয়া আমার ওপর রাগ করলে নদীর তীরে এসে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকত, আর আমি এসে মহারানীর মান ভাঙাতাম। এইবার আমি আর লিলি নদীর তীরে গেলাম। দেখি একটা মেয়ে নদীর তীরে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ওটাই সোনিয়া। আমি পিছন থেকে ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠল আর আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল, কিন্তু আমি জোর করে ধরতেই আর নিজেকে ছাড়াতে পারল না। আমি বললাম, আগে বল আমি কে, তারপর তোকে ছাড়ব। আমার কণ্ঠস্বর আর আলতো ছোঁয়ায় ও আমাকে ঠিকই চিনতে পেরে গেছে। সোনিয়া বলছে, এই গাধা, আমাকে ছাড়বি? আমি বললাম, না, ছাড়ব না। ছাড়লে কিন্তু আবারও তোর আব্বুকে বলে দেব, আবারও যাচ্ছে তাই মার খাওয়াবো। আমি তো আবারও রীতিমতন ভয় পেয়ে গেলাম। না, এইবার আর ভয় পেলে চলবে না। সাহস করে সোনিয়াকে বললাম,
তুই যদি আবারও আব্বুকে বলে দিস, এবার কিন্তু সত্যি সত্যি মরে যাব এবং তোর কাছ থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যাব, চাইলেও আর ফিরতে পারবো না। সোনিয়া ভয় পেয়ে গিয়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো অবস্থায় বলল, তোকে কোথাও যেতে দেব না, আমি তোকে আর হারাতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর এভাবেই অপূর্ণ ভালোবাসাটা পূর্ণতা পেল। এভাবে সোনিয়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মনে হলো জীবনটা কত অদ্ভুত। যে মানুষগুলো একসময় আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছিল, আজ তারাই আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে। যে ভাবি একসময় আমার জীবন ছারখার করে দিয়েছিলেন, আজ তিনি নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইছেন। আর সোনিয়া, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে আজ আমাকে ছাড়তে চাইছে না। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দুজনে অনেকক্ষণ কাঁদলাম। লিলি আমাদের পাশে দাঁড়িয়ে ছোট্ট হাত দিয়ে আমাদের দুজনের হাত ধরে রেখেছে। তার চোখেও পানি। সে বুঝতে পারছে না ঠিক কী হচ্ছে, কিন্তু আমাদের কান্না দেখে তারও মন খারাপ হয়ে গেছে। আমি লিলিকে কোলে তুলে নিলাম, বললাম, আর কাঁদিস না ছোট্টি, সব ঠিক হয়ে যাবে। সোনিয়া আমার দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি সেদিন তোকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তুই সত্যি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তুই যদি আমাকে আর কখনো ক্ষমা না করিস, তাহলে আমি তার কথা শেষ করতে দিলাম না। বললাম, পাগলি, আমি তোকে কখনো ছাড়তে পারি না, তুই আমার সব, আমি তোকে ছাড়া বাঁচতে পারি না। আমরা তিনজনে হাত ধরে বাড়ির দিকে ফিরলাম। বাড়ির সামনে এসে দেখি সবাই দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভাবি আমাদের দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রাহুল, তুই ফিরে এসেছিস, আমি আর কখনো তোকে হারাতে চাই না। আমি সবাইকে সত্যি বলে দিয়েছি, আমার ভুলের জন্য সবাইকে ক্ষমা চেয়েছি। আব্বু আমার সামনে এসে দাঁড়ালেন, চোখ লাল, কিন্তু এবার রাগের না, অনুতাপের। বললেন, বাবা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি না বুঝে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তোর বাবা হয়ে তোকে বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করে দে। আমি আব্বুর পায়ে হাত দিয়ে বললাম, আব্বু, আপনি আমার বাবা, আপনি যা করেছেন সেটা রাগের মাথায় করেছেন, আমি আপনাকে কখনো দোষ দেইনি। আমি শুধু চাই আপনারা সবাই আমাকে আবার আপন করে নিন। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, তোর মা হয়ে আমি তোকে বিশ্বাস করিনি, আমি তোর কষ্ট বুঝিনি, আমাকে মাফ করে দে বাবা। ভাইয়েরা সবাই এসে আমাকে জড়িয়ে ধরল। একজন বলল, ভাইয়া, আমরা তোকে চোর ভেবে মেরেছি, আমরা তোকে চিনতে পারিনি, আমরা সবাই খুব লজ্জিত। আমি সবাইকে বললাম, আর কোনো কথা না, সব ভুল ভুলে যাই, আমরা আবার একসাথে থাকব, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারি না। সেদিন রাতে বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করলাম। ভাবি রান্না করলেন আমার পছন্দের সব খাবার। সোনিয়া আমার পাশে বসে খাওয়ালো, লিলি আমার কোলে বসে খেলা করতে লাগলো। আঙ্কেল আম্মু ফোন করে বললেন, বাবা, তুই যখনই চাইবি আমাদের কাছে চলে আসিস, তোর জন্য আমাদের দরজা সব সময় খোলা। আমি হেসে বললাম, আঙ্কেল, আপনারা আমার দ্বিতীয় বাবা মা, আমি কখনো আপনাদের ভুলব না। দিনগুলো কাটতে লাগলো, আমি আবার কলেজে ভর্তি হলাম। সোনিয়ার সাথে আমার সম্পর্ক আরও গভীর হলো। ভাবি ভাইয়া আমাকে আরও বেশি আদর করতে লাগলেন। বাড়িতে আবার হাসি আনন্দ ফিরে এলো। আমি বুঝলাম জীবনে কষ্ট আসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সব কষ্ট একদিন শেষ হয়ে যায়। আজ যখন পুরনো দিনগুলো ভাবি, তখন মনে হয় সব কিছু একটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় আমি পাশ করেছি, কারণ আমার চারপাশে এখন শুধু ভালোবাসা, আর কোনো অবিশ্বাস নেই, কোনো কষ্ট নেই। প্রিয় দর্শক, এই গল্পটা আমাদের শেখায় যে ভুল হয়, কিন্তু ভুল স্বীকার করার সাহস থাকলে সম্পর্ক আবার নতুন করে শুরু করা যায়। অবিশ্বাসের কারণে যদি কেউ হারিয়ে যায়, তাহলে সত্যের আলোয় তাকে ফিরিয়ে আনা যায়। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কোনো কষ্টই তাকে ভাঙতে পারে না। ধন্যবাদ সবাইকে এত দূর পড়ার জন্য। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।